এক্সামে আমরা যারা অনেক বেশি অ্যাংজাইটি প্রোন, যখন আমি অনেক বেশি চিন্তা করছি, স্ট্রেসের কারণে আমার প্রিফ্রন্টাল কর্টেক্সটা অ্যাকচুয়ালি কাজ করা বন্ধ করে দেয়। এরপরে আমার পড়ার জন্য আমি একটা রুটিন সেট করব। রুটিন যখন সেট করব, সেখানে আমি টাইমিং এর চেয়ে কন্টেন্টে বেশি জোর দিব। পরীক্ষার সময় একটু দুশ্চিন্তা হওয়া বা চিন্তা হওয়াটা স্বাভাবিক, কিন্তু কি হয় যখন পরীক্ষার খাতায় আমি কিছুই লিখতে পারছি না, প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই মাথাটা একেবারে ফাঁকা হয়ে গেল, বুক ধড়ফড় করছে, বুকে চাপ অনুভূতি হচ্ছে, হাত পা ঘামছে, মনে হচ্ছে আমার হাত পা যেন একেবারে অবশ হয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে বমি ভাব হচ্ছে, কারো তো আবার বমিও হয়ে যাচ্ছে। ফলাফল, পরীক্ষার খাতায় কিছুই লিখে আসতে পারিনি এবং রেজাল্ট শূন্য। কেন এরকম হয়? বাবা মা হয়তো দোষ দিচ্ছে যে তুমি তো ইচ্ছাকৃতভাবে এরকম করছো, তোমার পড়াশোনা ঠিকমতো হয়নি তাই এরকম হচ্ছে। আসলে কি হয়, কেন আমাদের পরীক্ষা আসলে কারো কারো ক্ষেত্রে দুশ্চিন্তা এত বেশি হয়? পরীক্ষার আগে দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক। অ্যাংজাইটি আমাদের বডির একটা নর্মাল রেসপন্স, কিন্তু সেটা যদি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কিন্তু সেটা সমস্যা। যেটা হয়, আমার ব্রেইন যখন আমার ব্রেইনের, আমরা এটাকে বলি অরিলুপ বা সিএসটিসি লুপ, এই অরিলুপটা এটা একটা সার্কেলের মতো চলতে থাকে। আমি যখন অনেক বেশি দুশ্চিন্তা করি তখন আমার অ্যামিগডালা ওভার অ্যাক্টিভেশন হয়। এই অ্যামিগডালা ওভার অ্যাক্টিভেশনের জন্য আমার বডিতে কিছু ফিজিক্যাল সিমটমস হয়। কি হয়, আমার প্যারাব্রাকিয়াল নিউক্লিয়াসকে স্টিমুলেট করার কারণে আমরা তখন দ্রুত দ্রুত শ্বাস নিতে থাকি, শ্বাসকষ্ট হয়, মনে হয় আমার বুকটা একটু ভার হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তখন আমি র্যাপিড ব্রিদিং করতে থাকি এবং তখন আমার ব্রিদিংটা থাকে না, আমার মস্তিষ্কে অক্সিজেনটা প্রপারলি সাপ্লাই হয় না। এছাড়া আরও কিছু সিমটম হয়। কি হয় যে আমার অতিরিক্ত স্ট্রেসের কারণে আমার বডিতে কর্টিসল রিলিজ হয় অনেক বেশি, এবং কর্টিসল যখন অনেক বেশি রিলিজ হয় এবং যখন অ্যামিগডালা ওভার অ্যাক্টিভেশন হয় তখন আমার ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্সে যে স্বাভাবিকভাবে কাজ করার ক্ষমতাটা, সেটা ব্রেন স্টপ করে দেয়। তো এক্সামে আমরা যারা অনেক বেশি অ্যাংজাইটি প্রোন বা আমাদের যাদের প্যানিক অ্যাটাক হয়, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্রেনে এই মেকানিজমটাই হয়। যখন আমি অনেক বেশি চিন্তা করছি, স্ট্রেসের কারণে আমার প্রিফ্রন্টাল কর্টেক্সটা অ্যাকচুয়ালি কাজ করা বন্ধ করে দেয়। এই কারণে আমার কিছুই মনে পড়ে না, আমার মনে হয় আমার মাথাটা একেবারে ফাঁকা। এবং যখন একবার আমি এক্সামে খারাপ করি, তখন এই ফোবিয়াটার কারণে আমি বারবার আমার মধ্যে একটা অ্যাভয়েডেন্স বিহেভিয়ার কাজ করে। কারো কারো ক্ষেত্রে এমন হয় যে তখন পরীক্ষা আসলেই আর টেবিলে পড়তে বসতে পারে না, সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করে, মনে হয় আবার আমার সাথে এরকম হবে, আমি পরীক্ষার খাতায় কিছু লিখতে পারবো না, ব্ল্যাঙ্ক খাতা রেখে চলে আসব। অনেকে এই জন্য পরীক্ষা দেওয়াই বন্ধ করে দেয়। যাদের সমস্যা, আসলে এই ধরনের সমস্যা আছে, আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চাই। প্রথমত, আমার যে থট প্রসেস, এটাকে চেঞ্জ করতে হবে। পরীক্ষাকে অবশ্যই আমাকে সিরিয়াসলি নিতে হবে, কিন্তু আমার এই চিন্তাটাকে একটু পরিবর্তন করতে হবে। এই জায়গাটাতে আমার পরিবর্তন করতে হবে যে আমি পরীক্ষার রেজাল্টটা নিয়ে ভাববো না, আমি রেজাল্টটা নিয়ে না ভেবে বরং আমাকে ভাবতে হবে যে আমার সামনে একটা পরীক্ষা এবং এজন্য আমাকে সেটার জন্য প্রপারলি প্রিপারেশন নিতে হবে। প্রথমেই আমার একটা মাইন্ড সেট আপ করতে হবে যে আমার দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা রেগুলারলি এবং পরীক্ষাটা অ্যাটেন্ড করা। এটা একটা বেসিক টাস্কের মতো। যেমন আমি অনেক সময় আমার ক্লায়েন্টদেরকে উদাহরণ দিই, বলে থাকি যে বাসায় ধরেন আপনার কে রান্না করে, আপনার মা রান্না করেন। তিনি জানেন যে প্রতিদিন ওনার রান্নাটা করতে হবে, কারণ তিনি এই রান্নাটা ওনার একটা অ্যাসাইন টাস্ক। রান্না যদি তিনি না করেন তাহলে বাসায় পরিবারের অন্য সদস্যরা খেতে পারবে না। তো স্বাভাবিকভাবে উনি কিন্তু প্রতিদিন চিন্তা করেন না যে আমি আজকে রান্নাটা করব, আমার রান্নাটা কি আসলে খুব মজা হবে, লবণ বেশি হবে নাকি হলুদ বেশি হবে, বা ছেলেমেয়েরা খেয়ে কেমন রেসপন্স করবে, হাজব্যান্ড খেয়ে কেমন রেসপন্স করবে। তিনি কিন্তু এই অ্যাংজাইটিতে ভুগে এমন না যে রান্না করাই বন্ধ করে দেন। ঠিক পরীক্ষাটাকে যদি আমরা এভাবে করে চিন্তা করি যে আমি পরীক্ষার খাতায় কি লিখব, আমার রেজাল্ট কি ভালো হবে কি হবে না, আমি কি এবারও পাশ করব কি ফেল করব, সেটা চিন্তা না করে আমি যদি আমি যদি এভাবে করে নেই যে আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি একজন ক্লাসে 9 পড়ুয়া বা ক্লাস 10 পড়ুয়া একজন স্টুডেন্ট, আমার এটা একটা অ্যাসাইন টাস্ক যে আমাকে পড়াশোনাটা করতে হবে, আমাকে পরীক্ষা দিতে হবে।
আমি ফার্স্ট হব কি আমি ফেল করব কি সেকেন্ড হব সেই চিন্তাটাতে আমি যাব না। আমার কাজ থাকবে যে এটা আমার একটা রেসপন্সিবিলিটি, এটা আমার একটা অ্যাসাইন টাস্ক। সো আমি প্রথমে নিজেকে প্রিপেয়ার করব এটার জন্য। ফাইনাল রেজাল্ট কী হবে সেটা নিয়ে আমি ভাববো না। তাহলে প্রথম কথা গেল যে আমাকে মাইন্ড সেট আপটাতে এই জায়গাটাতে আমার চেঞ্জ আনতে হবে। এখন এরপরে কি করতে হবে, আমাকে অবশ্যই একটা রুটিন লাইফস্টাইল মেনটেন করতে হবে। যদি ৬ মাস পরে আমার পরীক্ষা হয়, তাহলে আজকে থেকেই আমাকে একটা রুটিন লাইফস্টাইল লিড করতে হবে। সেই লাইফস্টাইলের মধ্যে অবশ্যই আমাকে ৭ থেকে ৮ ঘন্টা প্রতিদিন রাতে ঘুমাতে হবে। অনেক সময় আমরা কি করি, আমরা রাত জেগে পড়ি। তাতে করে কি হয়, আমার বডির যে নর্মাল একটা সার্কেডিয়ান রিদম থাকে এটা চেঞ্জ হয়ে যায় এবং হরমোনাল ইমব্যালেন্স হয় এবং রাত জাগলে কর্টিসল বেশি রিলিজ হয়। সে কারণে যার অলরেডি প্যানিক অ্যাটাক আছে বা অ্যাংজাইটি প্রোন, তার ক্ষেত্রে অ্যাংজাইটি কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে একটা স্ট্রাকচার্ড রুটিন তৈরি করা যে প্রতিদিন আমি ৭ থেকে ৮ ঘন্টা রাতে ঘুমাবো এবং এটা একটা সাউন্ড স্লিপ হতে হবে। এই সাউন্ড স্লিপটা হওয়ার জন্য আমার কিছু শর্ত মানতে হবে, যেমন সন্ধ্যার পরে আমি চা কফি খাবো না। এক্সামের সময় আমরা কি করি, আমরা অনেক বেশি চা কফি খাই, কিন্তু ক্যাফেইন কি করে, ক্যাফেইন আমার বডির এই যে প্যালপিটেশন বা প্যানিক অ্যাটাক এগুলোকে আরও বেশি বাড়ায়। সো আমি যদি চা খাইও সেটা হতে পারে দিনে একবার, হয়তো আগে আমি অনেকবার খেতাম, সেক্ষেত্রে আমি কমিয়ে আনবো এবং সেটা হতে পারে গ্রিন টি। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা স্ট্রাকচার রুটিন সেট করছি। আমি ৭ থেকে ৮ ঘন্টা আমার একটা প্রপার স্লিপ হতে হবে। সন্ধ্যার পরে আমি চেষ্টা করব স্ক্রিন টাইমটা অ্যাভয়েড করার জন্য। বেডে যেয়ে আমি যেন মোবাইলটা না দেখি, ব্রাইট লাইটে যেন আমি এক্সপোজড না হই এবং সন্ধ্যার পরে আমি চা বা কফি খাবো না। নাম্বার ২, আমি প্রতিদিন আমার নিজের জন্য 30 মিনিটস টাইম রাখবো পড়াশোনার বাইরে, যেই সময়টা শুধুমাত্র আমার নিজের জন্য থাকবে। এছাড়াও আমি প্রতিদিন চেষ্টা করব 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি করার জন্য, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য। এছাড়াও আমি যখনই পড়তে বসার সময় আমি প্রথমে একটু শ্বাসের ব্যায়াম করে নিব। আমরা যেটা বলি ব্রিদিং এক্সারসাইজ। আমি ধীরে নাক দিয়ে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে মুখ দিয়ে ছেড়ে দিব রিল্যাক্স হওয়ার জন্য এবং নিজে বলবো রিল্যাক্স। এবং এই ব্রিদিং এক্সারসাইজটা প্র্যাকটিস করার সময় আমি হাতটা মুঠি করতে পারি এবং ধীরে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে যখন ছেড়ে দিচ্ছি আমার হাতের মুঠিটাও ছেড়ে দিচ্ছি এবং নিজে বলছি রিল্যাক্স। এর সাথে আমরা যে রিলিজিয়নেরই হই না কেন, আমরা আমাদের একটা প্রেয়ার টাইম ফিক্সড করব। আমরা রুটিনলি প্রেয়ারটা ঠিকঠাক মতো করব। তাহলে এর সাথে কি হবে, আমার যে একটা লাইফস্টাইলটা খুব ইমব্যালেন্স ছিল, প্রথমে আমার লাইফস্টাইলটাকে একটা রুটিন স্ট্রাকচার্ড লাইফস্টাইলে নিয়ে আসতে হচ্ছে। এরপরে আমার পড়ার জন্য আমি একটা রুটিন সেট করব। রুটিন যখন সেট করব সেখানে আমি টাইমিংয়ের চেয়ে কন্টেন্টে বেশি জোর দিব। আমার সেখানে কত টাইম আমি পড়লাম এটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি কতটুকু কন্টেন্ট কভার করতে পারলাম। এবং এই জায়গাটাতে আমাদের আরেকটা ভুল হয় যে আমরা সবসময় যেটা করি যে বাসায় আমি যখন লিখছি, পড়ছি বা কোচিংয়ে মডেল টেস্ট দিচ্ছি, সেখানে যদি খারাপ হয়ে যায় এটা নিয়ে আমরা অনেক বেশি নার্ভাস হয়ে যাই। কিন্তু এই জায়গায় আমার মাইন্ড সেট আপটা থাকতে হবে যে এটা নিয়ে অনেক বেশি নার্ভাস হওয়া যাবে না, কারণ এটা আমার একটা প্রিপারেশনের ফেজ চলছে। তো এখন আমার খারাপ হবে, ভুল হবে, কিন্তু আমার কাজ হলো প্রপারলি এই টাইমটা পার করা এবং নিজেকে ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার করা। তো এই প্রতিটি কাজ করার পরেও আমার হচ্ছে যে একটা প্রপার লাইফস্টাইল ব্যালেন্স করা, প্রপার স্লিপ এনশিওর করা, একটা হেলদি ডায়েট মেনটেন করা, এভরিডে 10 to 15 মিনিটস এক্সারসাইজ করা। এছাড়া হেলদি ডায়েটের মধ্যে আমরা কিছু ফুড যেগুলো হচ্ছে আমাদের ব্রেনের সেরোটোনার্জিক ফুড, আপনার প্রতিদিনের ডায়েটে খেজুর, কলা, বাদাম, যেই ফুডগুলো সেরোটোনিন রিচ ফুড, আপনার হচ্ছে দুধ, ডিমকে আমরা ইনক্লুড করতে পারি। এছাড়া সাপ্লিমেন্টের মধ্যে আমরা একটু ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারি। এছাড়া ব্রিদিং এক্সারসাইজ করা, 5 টাইমস প্রেয়ার করা এবং একটা স্ট্রাকচার্ড ওয়েতে একটা রুটিন মেনটেন করে চলা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজে বলা যে এই যে আমার এক্সাম দিতে গেলে এরকম বুক ধড়ফড় করছে, অস্থির লাগছে, এটা আসলে খুব বড় কোনো সমস্যা না। এটা আসলে
আমার ব্রেইনের একটা রেসপন্স, যেহেতু আমি অনেক বেশি টেনশন করি, এই কারণে আমার বডিতে এই সিমটমসগুলো হয়। কিন্তু এটা আমি চাইলে আত্মনিয়ন্ত্রণ করা সম্ভব একটা প্রপার একটা এক্সারসাইজের মাধ্যমে। এই সব কিছু মেনটেন করার পরেও যদি দেখেন যে না, আপনার আত্মনিয়ন্ত্রণে আসছে না, অনেক বেশি প্রবলেম হচ্ছে, কোনোভাবেই রেজাল্ট ভালো হচ্ছে না বা কোনোভাবেই এক্সাম দিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি একজন প্রফেশনালের হেল্প সিক করে তখন অনেক সময় একটু লো ডোজে মেডিসিন প্রয়োজন হয়, এবং এক্ষেত্রে সাইকোথেরাপি বা কাউন্সেলিং খুব ভালো হেল্প করে। ধন্যবাদ।